আগামী জাতীয় নির্বাচন হতে পারে 8 ফেব্রুয়ারি। বিএনপি স্বাগত জানালেও জুলাই সনদ ও লেভেল প্লেইং এর সুরাহা চায় জামায়াত এনসিপি। নির্বাচন এআই অপব্যবহার ঠেকাতে ইসির বিধিমালা চূড়ান্ত, চলছে আরপিও সংশোধন, সিসি ক্যামের সর্বোচ্চ গুরুত্বের পরিকল্পনা। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে ছবি প্রদর্শনীর নামে মেলার আয়োজন। বাণিজ্যিক স্থাপনা নিয়ে নিসর্গপ্রেমীরা ক্ষোভ জানালেও সমস্যা দেখছেন না মেয়র। 27 বছর ধরে বন্ধ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, আন্দোলন ও দাবির মুখে কমিটি গঠনের আশার আলো। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আইসিসির অ্যান্টি করাপশন সাবেক কর্তা নিয়োগ দিল বিসিবি। কিউরেটর টনি হেমিং এর নিয়োগে নড়বড়ে গামিনী। স্বাগত এখন বাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জ্যোতিকা। রাজধানীর নিউ মার্কেট থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়। নিউ মার্কেটের 3টি দোকানের গোপন স্থান থেকে এগুলো জব্দ করা হয়েছে। অভিযানে জড়িত 9 জনকে গ্রেপ্তারও করা হয়। দেশীয় এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করে থাকে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। কিশোর গ্যাংয়ে কার্যকলাপ বন্ধে ধরনের অস্ত্র উদ্ধার অভিযান আরও চলবে বলে জানান তিনি। ব্যবসায়ীদের এসব অস্ত্র বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠকর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে। এই কাজে জড়িত হিসাবে 9 জনকে গ্রেপ্তার করতে পারি। মোট 3টি দোকান থেকে মূলত এই আইটেমগুলো পাওয়া যায়। দীর্ঘ 27 বছরেও হয়নি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন, যা শিক্ষার্থীদের মধ্যে জন্ম দিয়েছে গভীর আক্ষেপ। তবে সাম্প্রতিক আন্দোলন ও দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভৃতি পুনঃপ্রণয়ন কমিটি গঠন করায় শাকসু নির্বাচন নিয়ে আবারও আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। যদিও নতুন কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে বিতর্ক, তবুও নির্বাচনের অপেক্ষায় পুরো ক্যাম্পাস। অনিল পালের ক্যামেরায় সন্তিপুন শুভর প্রতিবেদন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র 6 বার অনুষ্ঠিত হয়েছে শাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচনটি হয়েছিল 1997 সালে। দীর্ঘ সময়েও নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের যেন আক্ষেপের শেষ নেই। জুলাই গণ অভ্যুত্থানে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 9 দফা দাবির অন্যতম ছিল শাকসু নির্বাচন। গণতন্ত্র চর্চা, রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে শাকসু নির্বাচনের দাবি তুলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র নির্বাচন প্রয়োজন, আমরা শাকসু চাই যেখানে কিনা নেতৃত্বের গুণাবলী ঘটবে, নিরপেক্ষ একজন প্রতিনিধি হতে হবে। সেই জায়গা থেকে ছাত্রদের মধ্য থেকে ছাত্ররা প্রতিনিধি উঠে আসুক। ছাত্রদের অধিকারের লক্ষ্যে, ছাত্রদের অধিকার বাস্তবায়নের জন্য, ছাত্রদের যে নিয়মতান্ত্রিক অধিকার এবং তারা যে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচনই হতে পারে সবকিছুর একমাত্র সমাধান। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শাকসু নির্বাচনের লক্ষ্যে গেল মাসের 13 জুলাই গঠিত হয় 8 সদস্য বিশিষ্ট প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি। এতে কিছুটা স্বস্তি এলো কমিটি গঠনের পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের। শাকসু নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তারা কখনো ছাত্রদলকে ইনভাইট করে নাই এবং তারা প্রশাসনের সাথে আলাদাভাবে বসে ওরা শাকসু নিয়ে কথা বলতেছে। তো এটা কি আসলে প্রশাসনের প্রশাসন কি কোনো একটা সংগঠনকে আলাদাভাবে পায়দটি দিচ্ছে কিনা, এটা ভাবার বিষয়। সবার প্রাণের দাবি যে শাকসু আবার নতুন করে গঠন হবে। এজন্য প্রশাসন, আমরা দেখতে পেয়েছি গতকাল একটা কমিটি হয়েছে,
তো আশা করি আমরা ছাত্রদের যে দাবি সে দাবি আদায় হবে এবং ছাত্র শিবির বরাবরের মতো দাবি জানিয়ে আসছে এবং ছাত্র শিবির সবসময় চায় শিক্ষার্থী বান্ধব দাবিগুলো আদায় করতে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে। ছাত্র সংসদ নির্বাচনটা আসলে ক্যাম্পাসের যারা অংশীজন আছে, ক্লাবগুলো হোক কিংবা নানা ব্যক্তি মানুষ হোক, তাদের সাথে আসলে আলাপ করে হচ্ছে যে এই দিক দিয়ে এগোনো উচিত বর্তমানে প্রশাসনের। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতেই নির্বাচনের আয়োজন করতে চান তারা। সাকসুর প্রবিধিগুলো দেখার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে, অলরেডি কমিটি কাজ শুরু করেছে। তারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, আমাদের ছাত্রদের সাথে কথা বলে নিয়ম কানুনগুলো সবগুলো দেখে সুন্দর একটা সাজেশন দিবে। দেওয়ার পর আমরা সাকসু নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো, কখন কিভাবে এটাকে দেওয়া যায়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সাকসু নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাস ফিরে পাবে তার নতুন নেতৃত্ব। আর গণতন্ত্র চর্চায় এক ধাপ এগিয়ে যাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। সন্দীপন শুভ, এখন সিলেট। সবুজে খোলামেলা পরিবেশে চট্টগ্রাম নগরবাসীর অবসর সময় কাটে বিপ্লব উদ্যানে, কিন্তু স্বস্তির সে জায়গায় এবার বসছে 15 দিনের জুলাই বিজয় মেলা। মেয়রের দাবি, দেয়া হয়েছে জুলাইয়ের ছবি প্রদর্শনীর অনুমতি, কিন্তু বসানো হচ্ছে নাগরদোলা সহ অস্থায়ী দোকানপাট। বাণিজ্যিক স্থাপনায় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ায় ক্ষোভ নিসর্গপ্রেমীদের। চট্টগ্রাম থেকে কাজী মাহফুজের প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র ২ নম্বর গেট এলাকায় ঐতিহাসিক বিপ্লব উদ্যান থেকেই ৭১ সালে দেশবাসীকে যুদ্ধে যোগ দেওয়ার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান, যা নগরবাসীর কাছে এখন অবসর বিনোদনে অন্যতম পছন্দের জায়গা। প্রতিদিন বিকেলে বা ছুটির দিনে অসংখ্য মানুষ এখানে আসেন সময় কাটাতে। কিন্তু ঐতিহাসিক এই উদ্যানের দিকে সেন দৃষ্টি পড়েছে কুচক্রীদের। সাবেক মেয়র আজম নাসিরের সময় গাছ কেটে সর্বপ্রথম করা হয় দোকানপাট, রেস্টুরেন্ট। এরপর মেয়র রেজাউল করিমের সময় আরেক দফা ভাঙা গড়া হয় উদ্যানের। সম্প্রতি আবারও টিনের বেড়া আর ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে উন্মুক্ত জায়গাটি। ভেতরে খোলা জায়গায় বসানো হয়েছে নাগরদোলা, সাম্পান, ড্রাগন ট্রেন। গড়ে তোলা হচ্ছে ৩৫টি অস্থায়ী দোকান। এভাবেই নগরবাসীর প্রশান্তির জায়গায় চলছে জুলাই বিজয় মেলার প্রস্তুতি। ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর ব্যানারে আয়োজন করা হচ্ছে 15 দিন ব্যাপী এই মেলা, যার অনুমতি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরবাসীর অবসর বিনোদনের জায়গায় মেলার অনুমতি দেয়ায় ক্ষোভ জানিয়েছেন উদ্যানে ঘুরতে আসা নিসর্গপ্রেমীরা। মেলার আয়োজকদের দাবি, 2 লাখ টাকা দিয়ে সিটি কর্পোরেশন থেকে মেলা আয়োজনের অনুমতি নিয়েছেন তারা। বিপ্লব উদ্যানটা হচ্ছে একটু খোলামেলা জায়গা ছিল, আমরা যে কোনো জায়গা থেকে এসে বসতে পারতাম, কারোর জন্য অপেক্ষা করতে পারতাম। হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হবে, কিন্তু 20 দিনের জন্য মানুষ ঘুরবে কোথায়? এখানে অনেক মানুষ সন্ধ্যার পরে অনেক মানুষ একটু টাইম পাস করতে আসে, কিন্তু ওইটা আর হবে না। এখন দেখা যাবে এই যে ওপেন যে জায়গাটুকু থাকবে এটা অনেক বেশি ভরাট হয়ে যাবে। মানুষজন বিকালবেলা ঘুরতে ঘুরতে আসে, ইয়ে করে বেড়ায়। আমার মনে হচ্ছে যে এটা কন্টিনিউ হওয়া উচিত না। ভালো আলো বাতাস তো সব কিছু গেরো দিয়েছে না, এখানে আলো বাতাসের অসুবিধা হচ্ছে। আর সুস্থ মানসিকতা মানুষকে আসবে এখানে। এই জন্য থাকছে সাংস্কৃতিক, আপনার বাচ্চাদের শিশু পার্ক, বিনোদন, আর হচ্ছে যে আপনার জামদানি শাড়ি, দেশীয় পণ্য, তাঁতবস্ত্র। ঐতিহাসিক উদ্যান ও উন্মুক্ত সবুজ স্থানে বাণিজ্যিক মেলার অনুমতি দেয়ায় ক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ। আগের মেয়র যে পথে হেঁটেছেন, বর্তমান মেয়রও সেই ভুল পথে হাঁটছেন বলে অভিযোগ তাদের। যিনি অনুমতি দিয়েছেন, যারা করছেন, দুই পক্ষই ক্ষমতার অপব্যবহার করছেন, অন্যায় করছেন। এটা একটা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির পর্যায়ে পড়ে, এটা জঘন্যতম অপরাধ। আমরা এটা তীব্র ঘৃণা জানাচ্ছি এই কাজটাকে। আমরা আশা করব যদি মিনিমাম বিবেকবোধ থাকে, আজকের এই জায়গা থেকে আবার ব্যাক করার কথা। এদিকে মেয়রের দাবি, জুলাই আগস্টের ছবি প্রদর্শন করবে বলাই অনুমতি দেওয়া হয়েছে। অন্য কোনো ধরনের মেলা আয়োজনের সুযোগ নেই। জানান, 1 মাস পর মাঠে গ্রিন পার্ক নির্মাণের কাজ শুরু হবে। আরও 1 মাস পরে পার্কের কাজ শুরু হবে। কাজে এই যে 1 মাস যদি সিটি কর্পোরেশন একটা জুলাই আগস্টের স্মৃতি সম্বলিত ফটোগুলো দিয়ে ফটো এক্সিবিশন প্লাস বাচ্চাদের এটা বিনোদনের জন্য একটা মেলা করে দেয়, তাহলে দোষের কোথায়? আমি কোনো দোষের দেখি না, কারণ আলটিমেটলি জায়গাটা তো পড়ে আছে। একবার মেলার আয়োজন করা হলে বিভিন্ন সংগঠন অনুমতি নিয়ে বছর জুড়ে একের পর এক মেলা আয়োজন করে মাঠটি বেদখলের পায়তারা করবে বলে শঙ্কা নগরবাসীর।
কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ফেনীর বাজারে বেড়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি পিসের দাম বেড়েছে 1 টাকার বেশি। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মুরগির মাংসের দামও। এছাড়াও সব রকম চাষের মাছের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। এই বিষয়ে আরও জানাতে ফেনীর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, ডিমের দাম বাড়ার কারণ কি, সেই সাথে মাছের সরবরাহ সেখানে কেমন দেখছেন জানাবেন। সকালেই আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে সবজির বাজার দেখছিলাম, দেখেছি যে সেখানেও অস্থিতিশীল পরিস্থিতি, দাম বেড়েছে। আমরা ঠিক তেমনি ভাবে ফেনীর যে আমিষের বাজার রয়েছে, মাছ মাংস এবং ডিমের বাজার, সেটিতে আমরা খবর নিয়েছি। ফেনী সুলতান মাহমুদ পুরো হকার্স মার্কেট এবং যে বড় বাজার রয়েছে, দুটি বাজার আমরা খবর নিয়েছি। দেখেছি যে মুরগির বাজার এবং মাছের বাজার এবং ডিমের বাজার সব বাজারেই কিন্তু দাম বেড়েছে গত এক সপ্তাহের ব্যবধানে। আমরা আজকের যে মুরগির বাজার রয়েছে, আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি, সাদা যেসব ব্রয়লার মুরগি হচ্ছে, গত এক সপ্তাহ আগেও কিন্তু সেসব ব্রয়লার মুরগি 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আজকের বাজারে যেটি 165 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও লেয়ার লাল যেসব মুরগি রয়েছে, সেগুলো কিন্তু আজকের বাজারে 290 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 260 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী যেসব বরফ রয়েছে, সেগুলো 320 থেকে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু গত সপ্তাহে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশীয় জাতের যেসব মুরগি রয়েছে সেগুলো কিন্তু 500 থেকে 550-এর মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা খবর নিয়েছি ডিমের বাজারে আমরা কথা বলে যেটি জেনেছি যে গত এক সপ্তাহ আগেও প্রতি 1000 ডিম যেখানে 850 টাকা বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু আজকের বাজারে প্রতি 1000 ডিম বিক্রি হচ্ছে 1100 টাকায়। প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে 20 থেকে 25 টাকায়। সেই হিসাবে প্রতি পিস ডিমের দাম বেড়েছে 1.5 থেকে 2 টাকার মতো। কথা বলেছি আমরা বিক্রেতাদের সাথে, বিক্রেতারা বলছেন যে ডিমের বাজার এবং মুরগির মাংসের বাজার দুটি বাজারেই কিন্তু অস্থিতিশীল রয়েছে। তারা বলছেন যে বাজারে ডিমের সরবরাহ কম রয়েছে কিছুটা এবং মুরগিরও কিছুটা সরবরাহ কম রয়েছে, যার ফলে শুরুতে দামটা বেশি বলে তারা মনে করছেন। অপরদিকে আমিষের আরেকটি খাত, সেটি মাছ। আমরা মাছের বাজারেও খবর নিয়েছি, যেটি আমরা দেখেছি যে প্রতি কেজি রুই মাছ যেগুলো গত সপ্তাহে কিন্তু 260 থেকে 280 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল, সেসব রুই মাছ আজকের বাজারে আমরা দেখেছি যে 300 থেকে 320 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও কাতল মাছ আমরা দেখেছি যে আজকের বাজারে যেগুলো 1 কেজি অথবা 1200 গ্রামের কাতল মাছ, সেগুলো কিন্তু 400 থেকে 450-এর মধ্যে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ আজকের বাজারে 250 টাকার উপরে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু গত সপ্তাহেও কিন্তু আরো 20 টাকা কম দামে বিক্রি হচ্ছে। এছাড়াও সামুদ্রিক যেসব মাছ রয়েছে, সুরমা, বাইলা, পোমা সহ অন্যান্য সেসব মাছও 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ইলিশ মাছ আমরা আজকে বাজারে দেখেছি যে প্রায় 1800 থেকে 2000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেগুলোর ওজন কিন্তু 1 কেজি থেকে 1200 গ্রাম। তো এই ছিল ফেনীর আমিষের বাজারের খবরের সর্বশেষ। টাঙ্গাইলের 12টি উপজেলার 99টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 50টিরও কোনো অস্তিত্ব নেই। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক পর্যায়ের কয়েক লাখ মানুষ। স্থানীয়রা বলছেন যে কেন্দ্রের স্থাপনা আছে, সেগুলো জরাজীর্ণ। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ভবন ও চিকিৎসক বরাদ্দ পেলে কাজ শুরু করবে। কাউসার আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইলের সখীপুরে 6টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 2টিরই নেই কোনো অস্তিত্ব। জরাজীর্ণ 4টি উপস্বাস্থ্য কেন্দ্রে 4 জন মেডিকেল অফিসার থাকলেও 3 জন দায়িত্ব পালন করছেন অন্য জায়গায়। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনপদের লক্ষাধিক মানুষ। শুধু সখীপুরেই নয়, এমন চিত্র জেলা জুড়ে। স্থানীয়রা বলছেন যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে দীর্ঘদিন সেগুলোরও তেমন কোনো সংস্কার হয়নি। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এলাকাবাসী। চিকিৎসার জন্য অনেক দূরে যেতে বাধ্য হচ্ছেন তারা। উপস্বাস্থ্য কেন্দ্র মেরামতের পাশাপাশি চিকিৎসা সেবার মান বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। এইখান থেকে যদি মেডিসিন পায়, এনে যদি হাসপাতাল হয়, আমি মনে করি এই হাসপাতালটা জনসাধারণের জন্য খুবই উপকার হবে। একজন শিশু অসুস্থ, তার রোগ হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তার অনেক দূরে যাইতে হইতো না। যাতায়াত ব্যবস্থাও ভালো না গ্রাম অঞ্চলে, আপনারা জানেনই। তারা এই কাছে থেকে ওষুধ পাইতো। উপস্বাস্থ্য কেন্দ্রটা আমার এই জায়গায় দিলে, হাতিবান্ধা এনে দিলে আমার খুব ভালো হয়, আমরা হইলো সেবাটা ভালো করতে পাই। এটা অনুরোধ সরকারের কাছে, এটা এই হাসপাতালটা যেন অনেক বড় হয়, উন্নত হয়। পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসাররা জানান, সাধারণত উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ঔষধ সহ সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন রোগীরা, কিন্তু নানা সংকটে ব্যাহত হচ্ছে সেই সুবিধা। এখানে যদি আরেকটা ভালো একটা প্রতিষ্ঠান থাকতো,
বা একটা উপস্বাস্থ্য কেন্দ্র যদি থাকতো পাশাপাশি তাহলে হয়তোবা যদি থাকতো তাহলে হয়তোবা আমরা এই চাপটাকে আমরা খুব সহজে সামলায় নিতে পারতাম। সামান্য পরিমাণে কিছু ওষুধ আসে, আর হেলথের সাথে এটা যদি আমাদের আরও অ্যাড হতো তাহলে আরও একটু বেশি পরিমাণের ওষুধ দিয়ে আমরা রোগীদের সেবা দিতে পারতাম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন সখীপুরে ৬টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ২টিতেই নেই কোনো স্থাপনা। তবে জনবল সংকট থাকলেও স্থানীয়রা স্বাস্থ্যসেবা পাচ্ছেন বলে দাবি এই কর্মকর্তার। স্থাপনা না থাকার বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন বলেন, শুধু উপস্বাস্থ্য কেন্দ্রেই নয়, স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক সংকট রয়েছে। পরবর্তী বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে ঘাটতি পূরণ হবে। 4টা সাব সেন্টারের দেখা যাচ্ছে যে আমাদের 4 জন মেডিকেল অফিসার পোস্টেড ছিলেন, তার মধ্যে 3 জন হচ্ছে ডেপুটেশনে বিভিন্ন হাসপাতালে আছেন, তারা আমাদের এখানে নেই এখন। তো একজন আছেন, তিনি হচ্ছে যেহেতু আমাদের ডাক্তার সংকট শুধুমাত্র তো আমাদের এখানে না, সব জায়গায়, তো আমাদের হাসপাতালও তো আসলে ফোকাসটা দিতে হয়। তো এই হাসপাতালে আমাদের ইমার্জেন্সি ডিউটি করার জন্য কিন্তু আমাদের ওই সাব সেন্টারের ডক্টর একজন, তিনিও কিন্তু এখানে ডিউটি করেন। তো এইভাবেই হচ্ছে আমরা চালাচ্ছি। আমরা ঘাটতির চাহিদা পাঠিয়েছি এবং কিছু পোস্টিং হচ্ছে, এটা ডিজি হেলথ মানে স্বাস্থ্য অধিদপ্তর জানে। আর আসলেই সারা বাংলাদেশের সংকট, চিকিৎসক দেবে কোথা থেকে, এই জন্য হয়তো পরবর্তী বিসিএসে নিয়োগটা হলে আমরা এই ঘাটতি কিছুটা হলেও করতে পারবো, কভার করতে পারবো। জনশুমারি অনুযায়ী টাঙ্গাইলে প্রায় ৪১ লাখ মানুষের বসবাস, যাদের বেশিরভাগই গ্রামাঞ্চলে বসবাস করেন। তাই সরকারের কাছে উপস্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা নির্মাণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি তাদের। এখন টাঙ্গাইল। শুষ্ক মৌসুমে ধুলাবালু, বর্ষায় সড়কে কাদাজল, এই ভোগান্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন চুয়াডাঙ্গা পৌরবাসী। ২-৩টি রাস্তা বাদ দিলে শহরের সব রাস্তা বেহাল। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পৌর এলাকার বেশিরভাগ রাস্তা। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। শাহরিয়া স্বাধীনের ক্যামেরায় অনেক চক্রবর্তীর প্রতিবেদন। কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও খানাখন্দে ভরা এক একটি সড়ক, ভেঙে পড়েছে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থাও। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। দিনের পর দিন এমন বেহাল পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। ভাঙা সড়কে মাঝে মাঝে কিছু সংস্কার করা হলেও 2 সপ্তাহের বেশি যায় না। এক সময়ের প্রশস্ত রাস্তাগুলোর পিচ উঠে দেখা দিয়েছে আগের চেয়েও বড় গর্ত। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে ছোট বড় যানবাহনের যন্ত্রাংশ। এমন কোনো পৌরসভার রাস্তা যে ভালো আছে আমরা পাচ্ছি, তারা ইউনিয়নে অনেকটা ভালো, কেন তাহলে আমরা এত ট্যাক্স দিচ্ছি, দিয়ে তাহলে সেটা কী করছি না, ইট ছড়কি দিলে একটু মানে চলবে, তাও নাই। একটা মানে যে ভাঙা ভেঙে ভ্যান রিক্সা অবস্থা খুবই খারাপ। পৌরসভায় প্রতি বছরই আমরা ভ্যাট ট্যাক্স সব কিছুই পরিশোধ করছি, কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখেন, মানুষ চলাচল করতে পারছে না, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রায় 38 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় 2 লক্ষাধিক মানুষের চলাচলের অযোগ্য এসব সড়ক এখন নিত্যদিনের ভোগান্তির অংশ। শুধু তাই নয়, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টিতেই পানি উঠে পড়েছে বাসাবাড়িতে। জায়গাটার জন্য খুবই জনদুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদেরকে। শুধুমাত্র তাই নয়, আমাদের চুয়াডাঙ্গা পৌরসভার প্রত্যেকটা রাস্তার জন্যই আমাদের জনদুর্ভোগ পোহাতে হয়। অবস্থা দেখেন যে রোডের সাথে গ্রামের রোডগুলো অনেক ভালো, গাড়ি ঘুরে নেবে না, কিছু যায় না, রাস্তায় যানজট হয়, এই রাস্তার কারণে ভাঙা ঘোরার জন্য আমাদের গাড়ি ঘোড়া ভাঙিয়ে যায়। এদিকে পৌর কর্তৃপক্ষর আশ্বাস দিয়ে বলছেন, জলাবদ্ধতা দূর করতে শহরের বিভিন্ন এলাকায় চলমান রয়েছে উন্নয়ন প্রকল্প। ইতিমধ্যে টেন্ডার করেছি, সেই কাজগুলি সম্পন্ন হলে আমাদের এই জনদুর্ভোগ যেটা এখন চলমান রয়েছে সেটা দূর হবে। এছাড়া আমাদের যে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে প্রায় 20 কোটি টাকা, এটি সম্পন্ন হলে দৃশ্যত চুয়াডাঙ্গা পৌরসভায় রাস্তাঘাটগুলো অনেক উন্নতি হবে এবং জনগণের যে চলমান ভোগান্তি রয়েছে সেটা দূর হবে। দ্রুত সড়কগুলো সংস্কার করে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের দাবি পৌরবাসীর। এখন চুয়াডাঙ্গা। যুক্তরাজ্যের নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ চলাকালে 450-রও বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। এছাড়াও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও 7 জনকে। প্যালেস্টাইন অ্যাকশন নামের ওই সংগঠন নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে বিক্ষোভ করেন সংগঠনের সমর্থকরা। পুলিশের দাবি, বিক্ষোভের সময় নিষিদ্ধ সংগঠনের নাম লেখা প্ল্যাকার্ড বহনের অপরাধে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী আইন অনুসারে নিষিদ্ধ এই সংগঠনের সদস্য হলে কিংবা এর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ 14 বছরের সাজা হতে পারে।
ইউক্রেনের যুদ্ধাপরাধের দায়ে মাথার উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কিভাবে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? তবে কি গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে আলাস্কার পায়ে রাখতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট, নাকি সেখানে গিয়ে বিচারের মুখোমুখি হওয়ার বিন্দু পরিমাণ শঙ্কা নেই বলেই ট্রাম্পের ডাকে সাড়া দিচ্ছেন তিনি? তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 1867 সালে $72 লাখ বিনিময়ে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের যুদ্ধবন্দির ইস্যুতে সেই আলাস্কাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রশ্ন হলো, ইউক্রেনের যুদ্ধাপরাধের দায়ে 2023 সালে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পুতিনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন তা সত্ত্বেও কিভাবে আলাস্কা যাবেন রুশ প্রেসিডেন্ট? গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে ভ্রমণে বেশ সতর্ক অবস্থানে পুতিন, যে কারণে 2023 সালে দক্ষিণ আফ্রিকার একটি শীর্ষ সম্মেলনের আমন্ত্রণও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে 1 বছর পরই 2024 সালে চীন এবং উত্তর কোরিয়া সফর করেন পুতিন। এবার আলাস্কা গিয়ে কিভাবে হাতকড়া এড়াবেন তাই এখন দেখার বিষয়। এসব প্রশ্নের উত্তর তুলে ধরেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN, যেখানে দেখা যায় 2002 সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রতিষ্ঠিত এই সংক্রান্ত রোম বিধিমালায় স্বাক্ষর নেই চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের, যে কারণে আলাস্কা সফরে ঝুঁকি নেই পুতিনের। একই কারণে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও নির্ভয়ে যুক্তরাষ্ট্র সফর করতে দেখা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও। এমনকি নেতানিয়াহুর উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষিপ্ত হয়ে আইসিসির বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞাও জারি করেছিলেন ট্রাম্প। এর আগে 2024 সালে মঙ্গোলিয়ায় গিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন পুতিন, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিধিমালায় স্বাক্ষর থাকায় পুতিনকে গ্রেপ্তার হওয়ার কথা ছিল মঙ্গোলিয়ায়, কিন্তু তার বদলে পেয়েছিলেন উষ্ণ অভ্যর্থনা। এক্ষেত্রে দেখা যায় আইসিসির সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা থাকা কোনো ব্যক্তিকে আইনের আওতায় আনতে চুক্তিবদ্ধ থাকলেও কোনো দেশকে এই শর্ত মেনে চলতে বাধ্য করার সামর্থ্য নেই সংস্থাটির। 2022 সালের 24 ফেব্রুয়ারি অভিযান শুরুর পর ইউক্রেনের শিশুদের অপহরণের নির্দেশদাতা হিসেবে অভিযোগ এনে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। একই অভিযোগে অভিযুক্ত ক্রেমলিনের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এলভোবাউ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কানাডাতে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি খাবার। বাঙালির তো বটেই, কানাডিয়ানদেরও টানছে পোলাও, বিরিয়ানি, ডাল ভাত। টরন্টো, মন্ট্রিয়ালের বাইরে এবার হ্যালিফ্যাক্সেও গড়ে উঠেছে বাংলাদেশি হোটেল রেস্তোরাঁ। এতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিদেশের মাটিতে ছড়িয়ে পড়ছে দেশের ঐতিহ্য। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কানাডায় যে কটি শহর অতি দ্রুত বর্ধনশীল তার মধ্যে প্রথম সারিতে আছে হ্যালিফ্যাক্স। পূর্বাঞ্চল নোভা স্কোশিয়ার রাজধানী হ্যালিফ্যাক্সে বসবাস বহু বাংলাদেশির। এতদিন এই শহরে ছিল না কোনো বাংলাদেশি রেস্তোরাঁ, তাই অনেকটা বাধ্য হয়েই ভারতীয় হোটেলগুলোতে খেতে যেতে হতো বাঙালিদের। এবার সেই আক্ষেপ ঘুচিয়েছে ঘরোয়া ডাল ভাত রেস্তোরাঁ। ডার্থমাউথ, হ্যালিফ্যাক্স পাশাপাশি 2 শহরেই শাখা খুলেছে তারা। দেশীয় খাবারের স্বাদ নিতে সেখানে বাংলাদেশিরা যেমন যাচ্ছেন, তেমনি ভিড় করছেন এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক থেকে শুরু করে কানাডিয়ানরাও। So delicious and yummy, and it's first ever Bangladeshi restaurant in the Nova Scotia. আমার যেটা হয় প্রতি সময় এখানে আসা হয়, প্রতি সময় এখানে খাওয়া হয়, বাট স্পেশালি বিফ বিরিয়ানি এগুলো সব জিনিসগুলো আমরা ইজিলি মিস করতাম, বাট এখানে এসে আমরা সেই জিনিসটা পাইছি আর কি। এখানে খুব ভালো লাগে এখানে। ইতোমধ্যে জনপ্রিয় হয়েছে বিয়ে বাড়ি কম্বো, চিকেন রোস্ট, ডাল ভাত ভর্তা কম্বো, মাছের কারি ইত্যাদি। এছাড়াও হাতে বানানো মিষ্টি দই চমচমক কুড়িয়েছে সুনাম। উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের কারণ জানালেন ঘরোয়া ডাল ভাতের কর্ণধার জিতু। বাঙালি কোনো খাবার পাইনি, আমি 4 দিন ছিলাম, ডোমিনোস পিৎজা খাইতে হয়েছে। তো তারপর গেলাম, তারপর আমার এখানে ফ্রেন্ড থাকতো, ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ড বললো আসার জন্য, তো আসলাম। আসার পরে আমরা ছোটোখাটো একটা ক্যাটারিং সার্ভিস দেওয়ার জন্য ট্রাই করছি। দেন সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে আমরা রেস্টুরেন্টে পরিণত হয়েছি। কেবল রেস্টুরেন্টে এসেই নয়, অনলাইনেও প্রচুর মানুষ খাবারের অর্ডার দেন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কলেবর। আগামীতে কানাডার যেসব স্থানে এখনও দেশীয় খাবারের স্বাদ পৌঁছায়নি, সেখানেও তা ছড়িয়ে দিতে চান সংশ্লিষ্টরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।
ভর্তুকি দিয়ে টানা 3 দশক ধরে একই দামে খবুজ বা রুটি বিক্রি করছে কাতার সরকার। 10টি রুটি মিলছে 1 কাতারি রিয়াল বা বাংলাদেশি 33 টাকায়। মূল্যস্ফীতির বাজারে কাতার সরকার উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। দেখতে অনেকটা বাংলাদেশের তন্দুর রুটির মতো, কিন্তু কাতারের জনপ্রিয় এই রুটির নাম খবুজ। শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে 3 দশক ধরে এই রুটিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে কাতার সরকার, যার কারণে 30 বছরে দেশটিতে যাবতীয় সবকিছুর দাম বাড়লেও খবুজ মিলছে আগের মূল্যেই, অর্থাৎ কাতারি 1 রিয়াল বা বাংলাদেশি 33 টাকায় 10টি খবুজ বা রুটি পাচ্ছেন ভোক্তারা। 7 বছর আগে দেখছিলাম খবুজের দাম 1 রিয়াল, এখন 7 বছর পরে দেখতেছি খবুজের দাম বাড়ছে না, এখন 1 রিয়াল। খবুজ অনেক সুস্বাদু, আর এটার মধ্যে জানি যে কাতার সরকার এটা নিয়ে ভর্তুকি দেয়। ক্ষুধা মেটানোর জন্য সস্তায় সুস্বাদু রুটি পাওয়ায় প্রবাসীদের মাঝে জনপ্রিয়তা বাড়ছে খবুজের। বিশ্বজুড়ে মূল্যস্ফীতির বাজারে 3 দশক ধরে একই দামে রুটি বিক্রি করে কাতার সরকার উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছেন বলেও মনে করছেন অনেকে। প্রতিদিন সকালের নাস্তায় বা রাতের খাবারের সময় এই রুটি খেয়ে থাকেন প্রবাসী অনেক বাংলাদেশি। 30 বছর আগে থেকেও সেম একই 1 রিয়াল থেকেই যাত্রা শুরু হওয়া এই খবুজের। এই খবুজ খেয়ে অনেক মানুষই খিদা নিবারণ করে থাকে। 10টা খবুজ কিন্তু সুন্দর মতে 3 জনে খেতে পারে এবং পেট ভরে খেতে পারে। কাতার সরকারকে মানবিক দৃষ্টিকে যে ভর্তুকি দিয়ে কাজটা করছে, সেটার জন্য কাতার সরকারকে অসংখ্য ধন্যবাদ। ক্ষুধা নিবারণের জন্য কাতারের নাগরিকদেরও পছন্দের শীর্ষে এ রুটি। শুধু কাতার নয়, মধ্যপ্রাচ্যে বা আরবের সব দেশেই পাওয়া যায় খবুজ, তবে একমাত্র কাতারেই বিক্রি হয় কম দামে। এখন কাতার। এখন বাজারে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন।